স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। গণভোট অধ্যাদেশ এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি আনোয়ারুল ইসলাম শাহিনের বেঞ্চ এই রুল জারি করেন। এর আগে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ গণভোট ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক দুটি রিট করা হয়। রিটে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বাতিল চাওয়া হয়। এছাড়া সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ অবৈধ ঘোষণার নির্দেশনা চেয়ে আবেদন করেন রিটকারী। এদিকে গত 18 ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদ বাতিল ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চেয়ে আরেকটি রিট দায়ের করা হয়। রাষ্ট্রপতি যে অধিকার বলে অর্ডিন্যান্সটা করেছে গণভোটের, সেটা হচ্ছে আমাদের সংবিধানের 93 অনুচ্ছেদে। সেখানে আছে রাষ্ট্রপতি এমন কোনো অর্ডিন্যান্স করতে পারবে না যে বিষয়বস্তু আমাদের সংবিধানে নাই। জুলাই সনদকে এগ্রিড বিষয় যে 30টা, এটিকে চ্যালেঞ্জ করা হয়েছে, অথচ জুলাই সনদে স্বাক্ষরিত কোনো পলিটিক্যাল পার্টি এই রিটের পার্টি না। আমরা যারা সাইন করেছি বিভিন্ন সময়, যে সমস্ত রাজনৈতিক দল সাইন করেছে, বিএনপিও সাইন করেছে, বিএনপিও তো এই রিট পিটিশনের কোনো রেসপন্ডেন্ট পক্ষ নয়। তাহলে এই রিট পিটিশনটা পক্ষ দোষে দুষ্ট আছে। আপনি যাদের ওথকে অসাংবিধানিক ঘোষণা করতে চান তাদেরকে পক্ষ করেননি কেন? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের জেরে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC। তারা হুঁশিয়ারি দিয়ে বলছে, এই পথ দিয়ে কোনো জাহাজ পার হওয়ার চেষ্টা করলে সেটিতে আগুন ধরিয়ে দেওয়া হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত শনিবার থেকে ইরানে যৌথ হামলা শুরু করেছে। এতে ইরানে অন্তত 742 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি। নিহতের মধ্যে 176 জনই শিশু। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার যুদ্ধের চতুর্থ দিনে তেহরান, কারাজ ও কোম সহ বিভিন্ন শহরে দফায় দফায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। বুশেহরেতে 5 জন IRGC সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। পাল্টা আঘাত অব্যাহত রেখেছে IRGC। ইসরায়েলের বিভিন্ন এলাকা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এতে করে শনিবার থেকে এখন পর্যন্ত ইসরায়েলে কমপক্ষে 10 জন নিহত হন। এছাড়া সৌদি আরবের রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসেও হামলার খবর পাওয়া গেছে। এ পরিস্থিতিতে রিয়াদে কানাডার দূতাবাস এবং কুয়েতে মার্কিন দূতাবাস পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে। চলমান সংঘাতের প্রেক্ষাপটে এখনই মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ছাড়তে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নির্দেশনা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ইরানের শিয়া ধর্মগুরু অর্থাৎ দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে নিয়ে বিস্ফোরক দাবি করেছে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। তাদের প্রতিবেদন অনুযায়ী তেহরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে উস্কানি দেন এই যুবরাজ। এ বিষয়ে থাকছে প্রতিবেদন। ৮৬ বছরের আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের জেরে প্রতিশোধের আগুনে পুড়ছে ইরান। পশ্চিম এশিয়ার একাধিক দেশে এরই মধ্যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। এই আবহে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, খামেনির গোপন আস্তানার হদিস কিভাবে পেল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র? ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর পর এই ইস্যুতে একটি বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করে ওয়াশিংটন পোস্ট। মার্কিন গণমাধ্যমটির দাবি, খামেনিকে হত্যা করতে বারবার যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছিলেন সৌদি আরবের যুবরাজ তথা প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। এ ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একাধিকবার ফোনেও কথা বলেন তিনি। যদিও প্রকাশ্যে কূটনৈতিক পথে তেহরান সমস্যার সমাধান চেয়ে বহুবার বিবৃতি দিতে দেখা গিয়েছে তাকে। গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যান সালমান। রাজধানী ওয়াশিংটনের ঐতিহ্যবাহী শ্বেত প্রাসাদ হোয়াইট হাউসে তাকে সাদরে আমন্ত্রণ জানান ট্রাম্প। ওই সময় সৌদি যুবরাজের সঙ্গে একান্তে বৈঠক করতে দেখা গিয়েছিল মার্কিন প্রেসিডেন্টকে। সেখানেই নাকি ওঠে খামেনির প্রসঙ্গ।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ব্যক্তিগত ফোনালাপ বাড়িয়ে দেন সৌদি যুবরাজ। ততদিনে অবশ্য চক্রব্যূহে ইরানকে ঘিরতে শুরু করে দিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। অন্যদিকে তেহরানের কূটনৈতিক প্রতিনিধিদের সঙ্গে সুইজারল্যান্ডের জেনেভায় চলছিল আলোচনা। তাতে সমাধান সূত্র বেরিয়ে এলে যুক্তরাষ্ট্রের সৈন্য যুদ্ধ না লড়েই দেশে ফিরবে তা আঁচ করতে সৌদি যুবরাজের বেশি সময় লাগেনি। ফলে সুযোগ হাতছাড়া করতে চাননি তিনি। কিন্তু কেন আলী খামেনিকে হত্যার জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছিলেন যুবরাজ সালমান? প্রতিরক্ষা বিশ্লেষকদের দাবি এর নেপথ্যে রয়েছে একাধিক কারণ। প্রথমত, শিয়া ধর্মগুরুর নেতৃত্বে থাকা ইরানি ফৌজ পরমাণু শক্তি হাতে পাক তা কখনোই চাননি সুন্নি ইসলামী রাষ্ট্রের প্রধানমন্ত্রী। দ্বিতীয়ত, পর্দার আড়ালে থেকে ইয়েমেনের প্যালেস্টাইনপন্থী বিদ্রোহী গোষ্ঠীদের ক্রমাগত মদত দিচ্ছিলেন খামেনি। ফলে লোহিত সাগর এবং সৌদি ইয়েমেন সীমান্তে তাণ্ডব চালাতে শুরু করে তারা। তাৎপর্যপূর্ণ বিষয় হল, হুতিদের বারবারন্তে পশ্চিম এশিয়ার উপসাগরীয় দেশগুলোর আন্তর্জাতিক বাণিজ্য যথেষ্ট প্রভাবিত হচ্ছিল। এতে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হচ্ছিল রিয়াদ। কেননা সৌদির বৈদেশিক বাণিজ্যের সিংহভাগ জুড়ে আছে খনিজ তেল। কিন্তু হুতি হামলার আশঙ্কা থাকায় লোহিত সাগর বা উপসাগরীয় এলাকায় তরল সোনার পরিবহন যুবরাজ সালমানের কাছে যথেষ্ট চ্যালেঞ্জিং হয়ে ওঠে। খামেনি সরলে সেই ছবি অনেকটাই বদলাবে বলে মনে করছেন তিনি। এবছরের জানুয়ারিতে অবশ্য ইরান নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেন রিয়াদের রাজপুত্র। তার কথায়, তেহরান আক্রমণের জন্য কখনোই সৌদির আকাশপথ ব্যবহার করতে পারবে না যুক্তরাষ্ট্র। তখনও সাবেক পারস্যের কূটনীতিকদের সঙ্গে ওয়াশিংটনের আলোচনা চলছিল। প্রতিরক্ষা বিশ্লেষকদের প্রশ্ন, তখন থেকেই কি শিয়া মুলুকটিতে যৌথ হামলার ব্যাপারে একরকম নিশ্চিত ছিলেন যুবরাজ সালমান? নইলে আগ বাড়িয়ে কেন সামরিক অভিযানের কথা বলতে গেলেন তিনি? যুক্তরাষ্ট্রের দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী খামেনির ঠিকানা লক্ষ্য করে 30টি বোমা ফেলে ইসরায়েলি যুদ্ধবিমান। হামলার সময় রাজধানী তেহরানেই ছিলেন তিনি। তার গুপ্ত ঘাঁটি চিহ্নিত হওয়ার পর যুদ্ধবিমান নিয়ে সেদিকে উড়ে যান ইহুদি পাইলটেরা। খামেনির গোপন আস্তানার সঠিক অবস্থান খুঁজে পেতে তেল আবিব এবং ওয়াশিংটনের গোয়েন্দারা একসঙ্গে কাজ করেছেন বলে জানা গেছে। পরে সেই মতো ঠিক হয় আক্রমণের নীল নকশা। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল আরও জানিয়েছে, 28 ফেব্রুয়ারি 3টি ঠিকানায় যে সেনাকর্তা ও রাজনৈতিক নেতাদের নিয়ে খামেনি বৈঠক করবেন সেই খবর আগেই পেয়েছিল ইসরায়েল। আর তাই হামলার আগে ওই জায়গাগুলিকে চিহ্নিত করা হয়েছিল। তার মধ্যে কোনটিতে খামেনি রয়েছেন সেটাও খুব নিখুঁতভাবে চিহ্নিত করা হয়। তারপরেই সেখানে বোমা বর্ষণ শুরু করে ইহুদিদের বিমান বাহিনী। ফলে বাঁচার কোনো সুযোগই পাননি শিয়া ধর্মগুরু তথা ইরানের সর্বোচ্চ নেতা। ইশরাত সুমা, দীপ্ত বার্তাকক্ষ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে পাকিস্তানের রক্তক্ষয়ী বিক্ষোভে এ পর্যন্ত 24 জন নিহত হয়েছে। রাজধানী ইসলামাবাদ সহ বিভিন্ন শহরে মার্কিন দূতাবাস ও কনসুলেটগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। সোমবার ভোরে গিলগিট, স্কার্দু এবং শিগায়ার জেলায় কারফিউ জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে করাচিতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলা ও বিক্ষোভের সময় মার্কিন সেনারা গুলি চালিয়েছিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। তবে তাদের ছোড়া গুলিতেই বিক্ষোভকারীরা মারা গেছে কিনা স্পষ্ট নয়। উদ্ভূত পরিস্থিতিতে ইসলামাবাদ, লাহোর ও করাচিতে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে 6 মার্চ পর্যন্ত পাকিস্তানের সব ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিলের ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। ইরানের ওপর চালানো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের পরপরই মধ্যপ্রাচ্যে বিরাজ করছে অস্থির পরিস্থিতি। এমন অবস্থায় মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের আকাশ সীমানা বন্ধ করে দিয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। গত 28 ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত 140টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। আজকের বাতিল হওয়া ফ্লাইটের তালিকায় রয়েছে কাতারের 4টি, এমিরেটসের 4টি, গালফ এয়ারের 4টি, ফ্লাই দুবাইয়ের 4টি, কুয়েত এয়ারের 2টি, জাজিরা এয়ারওয়েজের 4টি, এয়ার অ্যারাবিয়ার 12টি ও ইউএস বাংলা এয়ারলাইন্সের 4টি ফ্লাইট। এই অবস্থায় ভোগান্তিতে পড়েছেন বহু মানুষ। ফ্লাইট নিয়ে সঠিক তথ্য পাচ্ছেন না অনেকে, রয়েছে এমন অভিযোগও।
মেয়াদ উত্তীর্ণ বা মেয়াদ শেষ হওয়ার পথে থাকা সব ধরনের ভিসার মেয়াদ 1 মাসের জন্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। 28শে ফেব্রুয়ারি থেকে পরবর্তী 1 মাসের জন্য এটি কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই মেয়াদ বৃদ্ধি সম্পূর্ণভাবে ইলেকট্রনিক পদ্ধতিতে প্রক্রিয়াকৃত হবে এবং এর জন্য কোনো ফি দিতে হবে না। সংশ্লিষ্ট দপ্তরে যাওয়া বা অতিরিক্ত আবেদন জমা দেওয়ার প্রয়োজন নেই। তবে যাদের ভিসা মেয়াদের তারিখ 28শে ফেব্রুয়ারির আগে, তাদের নির্ধারিত জরিমানা পরিশোধ করতে হবে। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্গম পাহাড়ি এলাকা থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা 8 বছরের সেই শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানান, ধর্ষণের শিকার হয়েছিল ভুক্তভোগী শিশুটি। গত রোববার সকালে সীতাকুণ্ড পৌর সদরের ইকো পার্কের দুর্গম পাহাড়ি এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। চন্দ্রনাথ মন্দির সড়ক সংস্কারের কাজে নিয়োজিত শ্রমিকেরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ সময় শিশুটির শ্বাসনালী অনেকটা অংশ কাটা অবস্থায় ছিল। এই ঘটনায় দায়ীদের দ্রুত চিহ্নিত করে শাস্তির দাবি জানান নিহতের স্বজনরা। মায়াহরিণ, শকুন ও সজারু সহ বাংলাদেশে 30 থেকে 40 প্রজাতির বন্যপ্রাণী বিলুপ্তির পথে। খাদ্য ও বাসস্থানের সংকট, শিকারীদের নিষ্ঠুরতা এবং বন উজাড়ের মূল কারণ। এই বাস্তবতায় আজ পালিত হচ্ছে বিশ্ব বন্যপ্রাণী দিবস। বন্যপ্রাণী সুরক্ষা, বিলুপ্তপ্রায় প্রজাতি সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে জাতিসংঘ 2013 সালে 3 মার্চকে বিশ্ব বন্যপ্রাণী দিবস ঘোষণা করে। 2014 সাল থেকে দিনটি পালন শুরু হয়। বাংলাদেশেও প্রতি বছর নানা আনুষ্ঠানিকতায় বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত হয়ে আসছে। বাংলাদেশ জীববৈচিত্র্যের জন্য সম্ভাবনার একটি দেশ। সুন্দরবন থেকে পার্বত্য চট্টগ্রাম, হাওর থেকে উপকূলে অসংখ্য প্রজাতির প্রাণীর দেখা মিললেও এখন অনেকগুলোর অস্তিত্ব নেই বললেই চলে। কিন্তু কেন এমনটি হচ্ছে? আইউসিএনের রেড লিস্ট অনুযায়ী প্রায় আপনার বেশ কিছু প্রায় 30 থেকে 40 প্রজাতির প্রাণী অলরেডি হুমকির মুখে আছে রেড লিস্ট অনুযায়ী। আমাদের বর্তমানে বলা হয় 17% বন, আসলে কি তাই? আপনি দেখেন পার্বত্য চট্টগ্রামের অবস্থা কি, বিশাল বন উজাড় করে দেওয়া হয়েছে রাস্তা তৈরির নামে। আপনি দেখেন আমাদের হাওরের মাঝখান থেকে রাস্তা তৈরি করে 2টা হাওর করে দেওয়া হয়েছে। আপনি দেখেন আমাদের শালবন ফরেস্টের কত শতাংশ আমাদের কাছে আছে। নতুন এই সরকারের প্রথম কাজ হলো 25 কোটি চারা লাগাবে আগামী 5 বছর। তো এই 25 কোটি চারা লাগানোর ক্ষেত্রে অবশ্যই বন বিভাগ চিন্তা করবে বন্যপ্রাণীকে কনসিডার করা, যে এই গাছগুলি লাগালে বন্যপ্রাণী খাবার পাবে, নিরাপত্তা পাবে। তারা বলছেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন থাকলেও এর যথাযথ প্রয়োগ নেই, ফলে হুমকির মুখে পড়ছে বিভিন্ন প্রজাতির প্রাণী। আইনের দিকটুকু এখন স্ট্রং, এনফোর্সমেন্টের জায়গা ভালো। আমরা সবাই মিলে কাজ করলে, আমাদের পোর্ট প্রোটেকশন হলে, বর্ডার প্রোটেকশন হলে, এমনকি আমাদের যারা অপরাধ দমনের সংগ্রামে নিয়ন্ত্রণে কাজ করে, আমাদের ডেডিকেটেড ইউনিটও আছে, তারা মিলে আমরা বন্যপ্রাণী সংরক্ষণে অবশ্যই কমিটেড। আমাদের একেবারে জিরো টলারেন্সে যাওয়া উচিত। যে কোনো অবস্থাতে আমি একটা প্রাণী যদি কেউ হত্যা করে বা অন্যায়ভাবে পাচার করে, তারকে মানুষ যেভাবে পাচারের শাস্তি, একই শাস্তি তার হইতে হবে। এবং বাংলাদেশে আইনের সমস্যা না, কিন্তু মেন সমস্যাটা হলো প্রয়োগ করা। বন্যপ্রাণী সুরক্ষায় আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির পরামর্শ দেন পরিবেশবিদরা। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। জলবায়ু পরিবর্তনের প্রভাব ও শিকারীদের দৌরাত্ম্যে সুন্দরবনে কমেছে বন্যপ্রাণীর সংখ্যা। জেলে ও মৌয়ালদের আতঙ্ক বনদস্যুরা। এরই পরিপ্রেক্ষিতে বন বিভাগ ও কোস্টগার্ড তৎপরতা জোরদার করেছে। বন উজাড় আর শিকারীদের ফাঁদে পড়ে হারিয়ে যাচ্ছে অনেক বন্যপ্রাণী ও পাখি। সুন্দরবন সহ বিভিন্ন জায়গায় বেড়েছে শিকারী ও দস্যুদের দাপট। এ অবস্থায় বন ও বন্যপ্রাণী রক্ষা অধ্যাদেশ 2025 জারি করে সরকার। এর মধ্যে 207 প্রজাতির বন্যপ্রাণী ও 100 ধরনের উদ্ভিদকে সুরক্ষার আওতায় আনা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণী বাঁচানোর কোনো বিকল্প নেই বলে মনে করেন এই পরিবেশবিদ।
সুন্দরবনে ফাঁদ পেতে হরিণ হত্যা করা হচ্ছে, সেই ফাঁদে বাঘও আটকা পড়ে মারা যাচ্ছে। এছাড়া সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ মারা হচ্ছে এবং নিষিদ্ধ যে সকল মাছ ধরা নিষিদ্ধ সে সকল মাছ আমরা দেখছি যে সুন্দরবনের আশেপাশে বাজারে বিক্রি হয়, বিশেষ করে যেগুলো সংকটাপন্ন বা বিলুপ্ত প্রায় যে সকল বন্যপ্রাণী সেগুলো অহরহ বাজারে বিক্রি করা হচ্ছে। এবং এছাড়াও সুন্দরবনের জলদস্যুর উৎপাদ বেড়েছে। এই জলদস্যুরা বিভিন্ন বন্যপ্রাণী চোরা কারবারির সাথে যুক্ত। সুন্দরবনের বিভিন্ন অংশে সম্প্রতি বনদস্যুর তৎপরতা ও বন্যপ্রাণী শিকার বেড়ে গেছে বলে জানায় বন বিভাগ ও কোস্টগার্ড। যখন ডাকাত বেড়ে যায় সুন্দরবনে, তখনও কিন্তু হরিণ শিকার বেড়ে যায় এবং অতীতের রেকর্ড অনুযায়ী কিন্তু দেখা গেছে যে বাঘ শিকারেরও কিন্তু ঘটনা ঘটেছে। ডাকাত যখন বেশি ছিল তখন বাঘও কিন্তু অনেক নিধন হয়েছে। সবগুলো সংস্থা মিলে যদি না কাজ করে একসঙ্গে, তাহলে কিন্তু এই ডাকাত কিন্তু নির্মূল করা সত্যিই কঠিন হয়ে গেছে। সুন্দরবনে নিরাপত্তা বৃদ্ধির জন্য আমরা কিন্তু ড্রোন সার্ভেলেন্স এবং রাত্রিকালীন যে আয়ার ড্রোন যেগুলো আছে সেগুলো আমরা কিন্তু ইনকর্পোরেট করেছি আমাদের ইনভেন্টরিতে। বন্যপ্রাণী রক্ষার পাশাপাশি সুন্দরবন দস্যুমুক্ত করা হবে বলে জানান বন ও পরিবেশ প্রতিমন্ত্রী। আমরা আশা করব খুব দ্রুত সময়ের ভিতর আমরা একটা সাহসী অভিযান চালাবো যাতে এই দস্যুদেরকে নির্মূল করা যায়। কারণ আমরা বিশ্বাস করি যে এই জনপদের মানুষ সুন্দরবন নির্ভরশীল তাদের জীবন জীবিকার জন্য, তারা অনেক কষ্ট করে। সুন্দরবনে গত 1 বছরে 69 জন দস্যুকে গ্রেফতার করেছে কোস্টগার্ড। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। আসন্ন পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে আজ থেকে ট্রেন ও দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। অনলাইন ও কাউন্টারে মিলছে বাসের টিকিট। অন্যান্য বছরের মতো এবারও ট্রেনের শতভাগ টিকিট বিক্রি হচ্ছে শুধু অনলাইনে। তবে সার্ভারের ওপর অতিরিক্ত চাপ কমাতে অঞ্চলভিত্তিক ভিন্ন সময়ে টিকিট ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আওতায় পশ্চিমাঞ্চলের সব আন্তনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকাল 8টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর 2টা থেকে বিক্রি হচ্ছে। যাত্রীরা রেল সেবা অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারছেন। আজ বিক্রি হচ্ছে রেলের 13 মার্চের অগ্রিম টিকিট। এছাড়া অনলাইনে টিকিট না পাওয়া যাত্রীদের কথা বিবেচনায় রেখে যাত্রার দিন স্টেশন কাউন্টার থেকে মোট আসনের 25% স্ট্যান্ডিং বা আসনবিহীন টিকিট বিক্রি করা হবে। বেচা বিক্রিতে ক্রমেই জমে উঠেছে পটুয়াখালীর ঈদ বাজার। পছন্দের পণ্য কিনতে ক্রেতারা ছুটছেন বিপণী বিতান থেকে শুরু করে অস্থায়ী দোকানে। দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের রয়েছে ভিন্ন মত। ঈদকে ঘিরে নতুন আলোকসজ্জায় সেজেছে পটুয়াখালী শহরের শপিং মলগুলো থেকে শুরু করে গ্রামগঞ্জের ফুটপাত ও বিপণী বিতান। প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে বেচাকেনা। ভিড় দেখা যাচ্ছে জামা কাপড় ও কসমেটিক্সের দোকানগুলোতে। বাজারে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে শিশু ও নারীদের পোশাক। শাড়ির মধ্যে বেশি বিক্রি হচ্ছে বেনারসি, চেন্নাই সিল্ক, বুটিক, ক্রেসপি, মান্দানি ও জামদানি। এছাড়া চাহিদা রয়েছে কাতান, বারিশ, কারচুপি, বালাহার, মটকা ও কাশ্মীর কাতান 3 পিসের। ছেলেদের পাঞ্জাবি, টুপি এবং প্যান্টও বিক্রি হচ্ছে সমাহারে। ঈদ উপলক্ষে আমরা আসছি, ভালোই লাগবে, কেনাকাটা করলাম, জুতা কিনছি, অনেক কাপড় কিনছি। সাধ্যের মধ্যে অবশ্যই কিনবো, কারণ যেহেতু ঈদ সামনে, বেবিকে নিয়ে আসছে, অবশ্যই কিনতে হবে। আমরা অনেকগুলোই কাপড় চোপড় কিনছি, জুতাও কিনছি, আব্বু আম্মুরাও কিনছে, কিন্তু দাম একটু বেশি। দাম আগের থেকে একটু বেশি যাচ্ছে, একটু আরেকটু কম হলে আর কি ভালো হয়, মানে সবার জন্য কেনাকাটা করতে সুবিধা হয়। সব পোশাকের দামই আগের তুলনায় বেশি রাখা হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। আর বিক্রেতারা বলছেন বাজার ঊর্ধ্বমুখীর কারণে আগের তুলনায় সকল পোশাকই তাদের বেশি দামে কিনতে হয়েছে। আমরা মালামাল আগেই এনেছি, তো মালামাল যেগুলো এনেছি মালামালের অনেক বাজারে দাম কিরায় দাম বাড়ছে। মফস্বল এলাকাতে মানুষ শেষের দিকে কেনাকাটা করে। মালামাল তো আমরা আগেই নিয়ে আসছি, মালামাল প্রস্তুত, কাস্টমার উপরে মোটামুটি কিন্তু দামে হচ্ছে না। কেনাটা একটু বেশি, এই জন্য আমরা একটু বেশি চাচ্ছি। এদিকে বাজারের শৃঙ্খলা ঠিক রাখতে সবসময় মনিটরিং করছে স্থানীয় প্রশাসন। আমরা নিয়মিত মনিটরিং করে যাচ্ছি। যদি কোনো স্পেসিফিক অভিযোগ পাই যে কোনো একজন দোকানদার যে অতিরিক্ত নিচ্ছে বা তার যে ইনভয়েস আছে ইনভয়েসের চেয়েও অতিরিক্ত নিচ্ছে, তাহলে সেই বিষয়টা আমরা তাকে শাস্তির আওতায় নিয়ে আসবো। 20 রমজানের পর বেচাকেনা আরও বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আফরিদ হাসান, দীপ্ত, বার্তা কক্ষ। রঙের উৎসবে সম্প্রীতির ডাক দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা আজ উদযাপন করছেন দোল পূর্ণিমা।
বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী এই দিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধিকা এবং তার সখীদের সঙ্গে আবির খেলেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি। উৎসবটি হোলি নামেও পরিচিত। এই উৎসবে ভক্তরা শ্রীকৃষ্ণের সান্নিধ্যে মাতোয়ারা হতে চান, সৃষ্টিকর্তার কাছে ন্যায়ের বিজয় ও অন্যায়ের বিনাশ প্রার্থনা করেন। মানুষে মানুষের সম্প্রীতি ও ভালোবাসার বন্ধন সুদৃঢ় করাই হচ্ছে দোল উৎসবের মূল বাণী। দিনটি উদযাপনে লক্ষ্মীপুর ও নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে চলছে নানা আয়োজন। মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের কারণে পশ্চিম এশিয়ার আকাশসীমা বন্ধের কারণে ভারতে রয়ে গেছে টি-20 বিশ্বকাপের অংশ নেওয়া জিম্বাবুয়ে। গত রোববার সাউথ আফ্রিকার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটি খেলার পর এখনও দেশে ফিরতে পারেনি জিম্বাবুয়ে ক্রিকেট দল। আপাতত তাদের ভারতেই থাকতে হচ্ছে এবং কবে দেশে ফিরতে পারবেন তাও অনিশ্চিত। একই কারণে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকেও ভারত ছাড়ার সময়সূচি পেছাতে হয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।